ইংরেজিতে একটি জনপ্রিয় প্রবাদ বাক্য রয়েছে, পলিটিক্স ইজ আ ডার্টি গেম। কিন্তু সত্যিই কি পলিটিক্স খারাপ, নাকি আমাদের এটিকে বুঝতে কোনো ভুল হয়েছে? দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র ভারতে পলিটিক্স অনেকটা দুধারী তলোয়ারের মতো। তলোয়ারের এক পাশে আছে সমাজ পরিবর্তনের মহান উদ্দেশ্যকারী নেতা, আর অন্যদিকে রয়েছে চরম দুর্নীতি কিংবা মানুষদের মধ্যে দাঙ্গা লাগানোর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন প্রশ্ন হলো, ভারতের রাজনীতিতে আসল সমস্যাটা কোথায়? একজন নেতা ঠিক কোন কোন জিনিসের ফায়দা তুলে সাধারণ মানুষদের বোকা বানায়? এবং রাজনীতি জিনিসটা আসলেই কি এক জটিল খেলা, নাকি এর পিছনে রয়েছে এক বিরাট স্ট্র্যাটেজি? এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও, ভারতের রাজনীতি কি এক নোংরা খেলা? ভিডিওর শুরুতে সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বোঝা যাক। দেখুন, ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে একটি জিনিস কমন, যে এই দুই দেশই ব্রিটিশদের অধীনে ছিল। কিন্তু 1960 সালে সিঙ্গাপুর দেশটা ছিল ঠিক এমন, ছিল চরম দারিদ্রতা, নেশা এবং বেকারত্বের মতো সমস্যা। কিন্তু আজ সিঙ্গাপুর জিডিপি পার ক্যাপিটার দিক থেকে পৃথিবীর দ্বিতীয়। ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাট্রাকটিভ ট্যুরিজম এবং আরও অসংখ্য জিনিসের জন্য আজ এই দেশটা ঠিক এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। আর এই সব জিনিস সম্ভব হয়েছে শুধুমাত্র এই একটি মানুষের জন্য, লি কুয়ান ইউ, যাকে সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদারও বলা হয়। তিনি 1959 থেকে 1990 সাল অবধি প্রাইম মিনিস্টারের পদে ছিলেন। আর এতদিনে সিঙ্গাপুরের বেকারত্ব 13% থেকে মাত্র 1.7%-এ এসেছে। এক্সটার্নাল ট্রেড 7.3 বিলিয়ন থেকে 205 বিলিয়নে পৌঁছেছে এবং লিটারেসি 52% থেকে 90% ছুঁয়েছিল। এই প্রত্যেকটা জিনিসই সম্ভব হয়েছে ওনার অ্যান্টি কারাপ্ট সরকারের কারণেই। এবারে এমনটি নয় যে আমি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে নিজের দেশকে ছোট করছি। আমার জাস্ট কথা হলো, জনগণ যদি একটা সৎ এবং ভালো নেতাকে বেছে নেয়, তাহলে সেটা তাদের ভাগ্য পুরোপুরিভাবেই পাল্টে দিতে পারে। এখন আমাদের দেশেও এমন অনেক রাজনৈতিক নেতা ছিল যারা প্রকৃতপক্ষেই নিজের গদির নয়, বরং দেশের জনগণের কথা ভাবতেন। এই যেমন অটল বিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংয়ের মতো নেতা, যিনি 1991 সালে ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন দেশের অর্থনীতিকে সকলের জন্য খুলে দিয়েছিলেন, যার ফলে প্রচুর বিদেশি কোম্পানি এদেশে এসেছিল এবং সেখান থেকেই এই দেশের অর্থনীতি আস্তে আস্তে এগোতে শুরু করে। 1947 সালে যখন ভারতের মূল ভূখণ্ডকে দুভাগে ভাগ করা হয়েছিল, তখন সেটি মূলত ধর্মের ভিত্তিতে হয়, যেটার পরিণাম আজ আমাদের চোখের সামনে। অলরাইট, যে কোনো দেশের ডেভেলপমেন্ট বা ডাউনফলটাকে বুঝতে হলে আমাদেরকে সেই দেশের ভিতরের প্রত্যেকটা জিনিসকে জানতে হবে। মূল কথায়, যেই দেশে ধর্ম জিনিসটা একবার ঢুকে যায়, সেখানে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হওয়া কখনোই সম্ভব নয়। এই বিষয়ে আবার শহীদ ভগৎ সিংয়ের বিচার আমাদের মানা উচিত, যে ভগৎ সিং এইটা মনে করতো যে কোনো ধর্ম কখনোই তার দেশের থেকে বড় হতে পারে না। যার কারণে দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে আক্রমণ করার সময় তিনি নিজের পাগড়ি এবং দাড়ি কাটার আগে একটি বারের জন্যও ভাবেননি। অলরাইট, এবারে পলিটিক্স জিনিসটাকে একটু সাধারণ ভাষায় বোঝা যাক। দেখুন, আমরা প্রত্যেক 5 বছর অন্তর একটি সরকারকে বেছে নিই। তাদের কাজ হয় আমাদের জন্য উন্নয়ন করা, যার বদলে আমরা তাদের ট্যাক্স পে করি। আর আবার 5 বছর পরে নতুন ইলেকশন এবং নতুন সরকার। জিনিসটা ঠিক এতটাই সিম্পল ছিল। কিন্তু বর্তমানে আমরা একটি রাজনৈতিক নেতাকে বানিয়ে দিয়েছি সুপারস্টার। ঠিক যেমন বইয়ের হিরোদের কিংবা যে কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের একটি ফ্যান বেস থাকে, ঠিক তেমনই আমাদের দেশে প্রত্যেকটি নেতাদের একটি করে ফ্যান বেস তৈরি হয়েছে। এই যেমন বলিউডের কোনো হিরোর খারাপ থেকে খারাপ ছবিও শুধুমাত্র তার অন্ধ ভক্তদের জন্য বহু কোটি টাকা কামায়, ঠিক সেইভাবেই নেতাদেরও এই সব অন্ধ ভক্তরা তাদের বিরুদ্ধে কিছু বলা তো দূরের কথা, তাদের কাজ কেউ কখনো প্রশ্ন অবধি করে না। আর ঠিক এটারই ফায়দা তুলে সেই সব নেতারা আমাদের মধ্যে ধর্ম এবং কাস্টের ভিত্তিতে ভেদাভেদ ছড়ায়। ডক্টর বি.আর. আম্বেদকরের একটি ফেমাস কথা রয়েছে যে রাজনীতিতে ভক্তি মানুষের অধঃপতন কিংবা এক শাসকের জন্ম দিতে পারে।
অর্থাৎ আপনি যখন কোনো রাজনৈতিক নেতার অন্ধ ভক্ত হয়ে যাবেন তখন আপনি তাকে প্রশ্ন করা বন্ধ করে দেবেন। তার খারাপ কাজও আপনার ভালো লাগবে এবং ঠিক এই জিনিসটারই ফায়দা তুলে সে নিজের ক্ষমতার সাম্রাজ্য বিস্তার করবে। আমার এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হলো আপনি যে কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করতে পারেন, কিন্তু একটি জিনিস সর্বদাই মাথায় রাখতে হবে যে পছন্দ করার সাথে সাথে আপনাকে তাকে সমানে প্রশ্ন করে যেতে হবে। কারণ B.R. আম্বেদকর তার এই ফেমাস কথাটি 1950 সালে বলেছিলেন, কারণ তিনি সেই সময় বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষে ঠিক কী হতে পারে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।